এপিসোডের শুরুতেই আমরা কিম গোয়াংমিনকে দেখতে পাই, যে কিনা দেহান হাই স্কুলের একজন স্টুডেন্ট। সে ঘুম থেকে উঠে প্রার্থনা করতে থাকে যেন একটা অ্যাক্সিডেন্ট এসে 2 বছরের জন্য কমায় চলে যায়, তাকে স্কুলেও যেতে হবে না, আর তার মধ্যে তার পড়াশোনা শেষ হয়ে যাবে। তার এরকম প্রার্থনার মূল কারণ হচ্ছে স্কুল বুলিং। এসব কথা ভাবতে ভাবতে সে যখন স্কুলে প্রবেশ করে তখন দেখতে পায় ছাদের উপর তারই ক্লাসমেট পার্ক ডিয়েসুক মৃত্যুর পথ বেছে নিয়েছে, কারণ সে আর বুলি সহ্য করতে পারছে না। প্রয়োজন, যার বাবা একজন প্রভাবশালী রাজনীতিবিদ, তাই সে স্কুলের সকলকেই বুলি করে বেড়ায়। তার বিরুদ্ধে কথা বলার সাহস কারোই হয়ে ওঠে না। একদিন ক্লাস টিচার তাকে ফোন রেখে পড়ায় মনোযোগী হতে বললে সে ক্লাস টিচারকে খারাপ মন্তব্য করে। তার এই মন্তব্যে বিরক্ত হয়ে পার্ক ডিয়েসুক তাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তোমার সাহস কিভাবে হলো তুমি টিচারকে এভাবে অসম্মান করো। তারপর থেকেই তার উপর পাশবিক নির্যাতন চালু করে। তারা তাকে নানাভাবে হেনস্থ করতে শুরু করে। তার হতদরিদ্র বাবার ব্যবসা নিয়েও তাকে হুমকি দেওয়া হয়। অবশেষে তাকে মৃত্যুর পথ বেছে নেওয়ার জন্য তারা বাধ্য করে। সে ছাদ থেকে লাফ দেয়, মারা যায়। তার মৃত্যুর পর স্কুলে পুলিশ আসে। গোয়াংমিন ভেবেছিল এই বুঝি কোনো কিছু বিচার হবে, কিন্তু রাজনীতিবিদ বাবা সবকিছু টাকার জোরে সেটাকে ধামাচাপা দিয়ে দেয়। টিচাররাও তার বাবাকে প্রচন্ড ভয় পেত, তাই বিচার দিলেও কোনো কাজে আসতো না। পার্ক ডিসুর মৃত্যুর পর থেকে তারা গোয়াংমির উপরে অত্যাচার চালাতে শুরু করে আর বলে, তোমাদের কি মনে হয়েছে আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে? আমার বাবা একজন রাজনীতিবিদ, আমার কিছুই হবে না। এটা বলেই তাকে জোর করে মদ খাওয়াতে থাকে। সেও নিজেকে এই অমানবিক অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু তার ভেতরে সেই সাহসটুকু হয়ে ওঠেনি। তাই সে ফিরে আসে। সে যখন ছাদ থেকে ফিরে আসছিল তখনই ক্লাসের একজন, যার নাম হচ্ছে গোয়াংসু, সে তার উপর আঘাত করে আর বলে, আমি তোমাকে যতটা জোরে আঘাত করেছি ঠিক ততটা জোরে তুমি আমায় আঘাত করো। সে আঘাত করতে গেলে সে সরে গিয়ে তাকে উল্টো আঘাত করে। তখন বলে, আমি এবার চোখ বন্ধ করলাম, এবার আঘাত করো। তাকে সজোরে মারার জন্য নিজের সাহস জোগাচ্ছিল। তখনই গোয়াংসুর গালে একটা চড় এসে বসে আর সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পুরো ক্লাস কি হয়েছে সেটা দেখার জন্য বাইরে আসে। না, চটটা গোয়াংমি দেয়নি, দিয়েছে একজন নতুন টিচার, যার নাম না হুয়া জিন। যতবার গোয়াংসু জিনকে আঘাত করতে গিয়েছিল ততবারই জিন তাকে প্রচন্ডভাবে আঘাত করে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সেখানে এসে বলে, তুমি একজন টিচার হয়ে স্টুডেন্টকে মারছো, তোমার তো বিচার হওয়া উচিত। সবাই মোবাইল বের করে রেকর্ড করো। সকলেই তখন ফোন বের করে রেকর্ড করছিল। জিন তখন গোয়াংসুকে মাটি থেকে তুলে বলে, দেখি কার ভিডিও কত সুন্দর হয়। এটা বলে তাকে মারতে থাকে আর স্টুডেন্টরা সেটা রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই স্কুলের হেড টিচার সহ সকল টিচার সেখানে উপস্থিত হয়। তাকে দেখে বলে, তুমি কে? এই স্কুলের নতুন টিচার নাকি? তখন হেড টিচার বলে, আমি তো আগে থেকে জানতাম না যে এই স্কুলে কোনো নতুন টিচার আসবে। না হুয়া জিন তখন তার পরিচয় দেয় আর বলে সে ইআরপিবি থেকে এসেছে, অর্থাৎ এডুকেশন রাইটস প্রোটেক্টস ব্যুরো থেকে এসেছে। হুয়া জিন বলে, আজ থেকে এই স্কুলের সকল টিচার আর স্টুডেন্টের দায়িত্ব আমার। যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের বুলি করেছে তাদের একটা শিক্ষা দিতে আমি এসেছি। এখানে কথা বলা শেষ করে সে অফিসে যায়। সেখানে হেড টিচার তাকে বারবার নিষেধ করছিল যেন এইসব বিষয়ে সে নাক না গলায়। সে বলে, আমি সবকিছু প্রস্তুতি নিয়েই এসেছি। সকল ফর্মালিটি শেষ করে সে ক্লাসে যায়। ক্লাসে গিয়ে বলে, আমাকে নিশ্চয়ই এতক্ষণে তোমরা সবাই চিনে গিয়েছো। আজ থেকে আমি তোমাদের ক্লাস টিচার, চলো ক্লাস শুরু করি। ক্লাসে সকলের নাম ডাকে। প্রেজেন্টেশন নিতে নিতে এক পর্যায়ে সে পার্ক ডিসুকের নাম নেয়, যার নাম শুনে সকলেই তার দিকে তাকিয়ে থাকে। খালি একটা ডেস্ক, সেখানে কেউ নেই। সে বলে, ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, পার্ক ডিসুক তো মারা গিয়েছে। আচ্ছা, তোমরা কি কেউ জানো সে কেন মারা গিয়েছে? একজন তখন বলে, পরীক্ষার ফলাফল ভালো ছিল না, তাই সে আত্মহত্যা করে। তার সম্বন্ধে নানা ধরনের কথা বলে মজা করছিল। তখনও টিচার জিন তার মুখ টেনে ধরে আর বলে, তোমার সাহস কিভাবে হলো তার বিরুদ্ধে এ ধরনের কথা বলা? তখন বলে, তোমাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই? তোমাদের একজন সহপাঠী মারা গিয়েছে, তোমরা কিভাবে তার এই মৃত্যুটাকে নিয়ে তামাশা করছো? আমি সত্যিটা জানতে চাই, আমাকে সত্যিটা বলো। তখন কেউ সত্যিটা বলে না, সবাই ভয়ে চুপ ছিল। সে তখন বলে, ঠিক আছে, কেউ যদি সত্যিটা নাই বলো তাহলে সকলকে শাস্তি দেব। সকলেই নিচে শুয়ে পড়বে, আমি না বলা আগ পর্যন্ত কেউ উঠবে না। জুন তখন বলে, সকলেই যার যার জায়গায় বসো। জুনের কাছে জিন গেলে বলে, তুমি কি চেনো আমাকে? তুমি জানো আমার বাবাকে? হুয়া জিন তখন বলে, তোমাকে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। এটা বলেই তাকে বেঞ্চের সাথে চেপে ধরে। তারপর বলে, আমি যতদিন আছি ততদিন তোমার এই জীবনটাকে নরক বানিয়ে দেব, আর কখনো কাউকে বুলি করতে দিব না। এটা বলেই টেবিলে সজোরে একটা আঘাত করে। তারপর তাকেও বাধ্য করে সবার সাথে শাস্তিতে যোগ হওয়ার জন্য। পুরো ক্লাসকেই শাস্তি দেয়, কিন্তু কেউ ভয়ে কিছু বলে না। তারপর যখন ক্যান্টিনে খাবার খাওয়ার সময় সে লাইন ভঙ্গ করে খাবার নিতে আসে, তখন হুয়াজিন বলে, আমি তোমাকে খাবার দেব না, কারণ তুমি লাইন ভেঙে এসেছো।
জুন বলে, এতে তো কারো কোনো কমপ্লেন নেই, আপনার কেন সমস্যা হচ্ছে? এটা বলে নিজের হাতে খাবার নিয়ে সে ডাস্টবিনে খাবারটা ফেলে দেয়। সে ডাস্টবিনে খাবার ফেলার সাথে সাথেই হুয়াজিন তাকে লাথি মেরে ফেলে দিয়ে বলে, আমাকে ক্ষমা করো, আমি ইচ্ছে করে করিনি, ধাক্কা লেগে পড়ে গিয়েছে। তারপর ফুল মপ দিয়ে তাকে মুছতে মুছতে বলে, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তার এই কর্মকাণ্ডে শিক্ষার্থীরা সকলেই হাসতে শুরু করে। ক্লাস শেষে সে যখন চলে যাচ্ছিল তখন সকলেই ক্লাসরুম পরিষ্কার করছিল, কিন্তু সে গোয়াংমিনকে লাথি দিয়ে সেখান থেকে তাকে বকতে বকতে চলে যায়। সেদিন রাতে হুয়াজিন তার বাবার কাছে বিচার নিয়ে যায় আর বলে, জুন সকলের সাথে ক্লাস শেষে ক্লাসরুম পরিষ্কার করে না, এটাও একটা শিক্ষার অংশ। তার এই কথা শুনে তার বাবা তখন হাসছিল। জুন উচ্চস্বরে তার সামনে চিৎকার চেঁচামেচি করছিল। জুনের চিৎকার চেঁচামেচি শেষ হওয়ার আগেই টিচার তার কান ধরে বলে, আপনার ছেলেকে যেহেতু আপনি শিক্ষা দেবেন না, তাই টিচার হিসেবে আমার একটা দায়িত্ব আছে। এটা বলেই তাকে নিয়ে আসে আর তাকে দিয়ে স্কুলের সকল ওয়াশরুম পরিষ্কার করায়। জুনের বাবা তখন কিছুই করতে পারেনি। পরদিন জুনের বাবা স্কুলে পৌঁছায়। সেখানে সে হুয়াজিনকে বলে, আমি আপনাকে পার্মানেন্ট টিচার করে দেব, কিন্তু আপনি আমার ছেলের সাথে এরকম ব্যবহার করবেন না। জিন বলে, আমার যদি যোগ্যতা থাকে তাহলে আমি পার্মানেন্ট টিচার এমনিতেই হয়ে যাব, আর আমি পার্মানেন্ট টিচার হওয়ার জন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি যারা বুলি করে তাদের হাত থেকে টিচার আর স্টুডেন্টদের বাঁচানোর জন্য। আপনি আসতে পারেন। জুনের বাবা তখন হেড টিচারদের সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। তাকে চলে যেতে স্কুলের সকলেই দেখে, আর এটা দেখে জুন রেগে যায়। তারপর সে গোয়াংমিনকে মারতে শুরু করে আর বলে, তুমি আমার বাবার কাছে নালিশ করেছো, তোমার সাহস কিভাবে হলো এভাবে নালিশ করার? সে বারবার মানা করছিল, আমি নালিশ করিনি, কিন্তু তার কথা না শুনে তারা তাকে মারছিল। সে আবারও নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। ছাদে ওঠে, তখনই সেখানে হুয়াজুন চলে যায়। তাকে সেখান থেকে তুলে নিয়ে আসে আর বলে, আমার সাথে এসো। তারপর মাঠে নিয়ে বলে, আর কতদিন তুমি জুনের অপরাধ সহ্য করবে? কাউকে না কাউকে তো আওয়াজ তুলতেই হবে। তুমি শেষ হয়ে গেলে অন্য কাউকে সে আবার এভাবেই বুলি করবে, তাই তোমাকেই আওয়াজ তুলতে হবে। সাহস রাখো, আজ আমি তোমাকে শেখাবো কিভাবে সাহস জোগাতে হয়। এটা বলেই তাকে নিয়ে পুরো মাঠটা দৌড়ায়। তারপর রাতে একসাথে তারা দুজন মিলে রামেন খায় আর অনেক গল্প করে, যাতে করে সে আর কখনো একাকিত্ব ফিল না করে, মৃত্যুর কথা যেন আর চিন্তা না করে। অন্যদিকে আমরা দেখতে পাই রুয়েজুনের বাবা মিনিস্টারের কাছে যায়। সে জানতে চায় সে কবে থেকে এডুকেশন ব্যুরোটা তৈরি করেছে। সে বলে 2 বছর আগে একজন ফিমেল টিচারকে স্টুডেন্টের অভিভাবক নাকি অপমান করেছিল, সেজন্য সে মৃত্যুবরণ করে। আর এতে করে দেশের জনগণ কিন্তু আমাদের বিরোধী দলকে নামিয়ে দিয়েছিল। তাদেরকে আমাদের পক্ষে রাখার জন্যই আমরা এই ব্যুরোটা তৈরি করেছি। রুয়েজুনের বাবা বলে, কিন্তু আমার ছেলে স্কুলে কেন? যত দ্রুত পারো তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসো। এর উত্তরে মিনিস্টার কিছুই বলে না, শুধু চুপ হয়ে বসেছিল। পরে সিনে আমরা দেখতে পাই একটা প্রেস কনফারেন্সে সকলের মোবাইলে নিউজটা ছড়িয়ে পড়ে যে রুইজুনের বাবা নাকি কোনো এক টিচারকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, আর রুইজুনের সকল অপকর্মের খবর ছড়িয়ে পড়ে। সে মিডিয়া থেকে বাঁচার জন্য একটা রুমে আশ্রয় নেয় যেখানে মিনিস্টার ছিল। এডুকেশন মিনিস্টার তখন বলে, তোমার এবার দল থেকে সরে দাঁড়ানো উচিত, কারণ তোমার দলে এভাবে থাকা উচিত না। সে তখন বলে, আমি জানতাম আমাকে সরানোর জন্য আপনি এসব কিছু করছেন। তখন আমরা দেখতে পাই এডুকেশন মিনিস্টার প্রায় 2 বছর যাবৎ এসব কিছু ইনভেস্টিগেশন করছিল আর তাদের সকল অপকর্মের খবর ছড়িয়ে দেয় ইন্টারনেটের মাধ্যমে। সে বলে, এসব বলে এখন আর লাভ নেই, কারণ তোমার সকল খবর এখন সকলেই জেনে গেছে, তাই তোমার এখানে আর থাকা উচিত নয়। তুমি চাইলেও আর থাকতে পারবে না। তোমার এই অধপতনের জন্য তুমি আর তোমার ছেলেই দায়ী। এটা বলেই সেখান থেকে সে চলে আসে। আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। বাবার ক্ষমতা চলে যাওয়ায় রুইজুনকে স্টুডেন্টরা ঠিক একইভাবে বুলি করতে থাকে, যেটা দেখে গোয়াংমিনের অনেক খারাপ লাগছিল। কারণ ডেসুক বেঁচে থাকলে হয়তো আজ অনেকটা ভালো হতো। সে ডেসুক যেখানে আত্মহত্যা করে সেখানে গিয়ে হাঁটু গেড়ে বসে কান্না করছিল। হুয়াজিন সেখানে একটা সাদা ফুল দিয়ে তাকে তুলে বলে, তুমি কান্না করো না, এখানে তোমার কোনো দোষ নেই। গোয়াংমিন বারবার বলছিল, আমি চাইলে তাকে বাঁচাতে পারতাম, আমার আগেই সাহস জোগানো উচিত ছিল। সে প্রচন্ড কান্না করছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সকল স্টুডেন্ট দৌড়ে ক্লাসরুম থেকে বের হচ্ছে, কারণ রুয়েজুন নাকি কেরোসিন তেল দিয়ে ক্লাসরুমে অনেক শিক্ষার্থীকে আটকে রেখেছে। সে সবাইকে জ্বালিয়ে দিবে, সে অপমান সহ্য করতে পারছে না। তখন সেখানে হুয়াজিন চলে আসে, তাকে লাথি দিয়ে সরিয়ে বলে, তোমার সাথে সবাইকে কেন নিচ্ছ? তুমি একা মলেই যথেষ্ট। এটা বলেই তার দিকে গ্যাস লাইটটা এগিয়ে দেয়। আগুন যখন তার দিকে দৌড়ে যাচ্ছিল সে তখন অনেকটা দূরে সরে যায় আর কান্না করতে করতে বলছে, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, আমি মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করো।
হোয়াজিন আগুন নিভায়, তার কাছে গিয়ে তাকে কলার ধরে উপরে তুলে বলে, তুমি অন্যের উপর কতটা অন্যায় করেছো একবার ভেবে দেখো। দেসুকো মৃত্যুকে অনেকটা ভয় পেত, কিন্তু তুমি তাকে মরতে বাধ্য করেছো। নিজের ভুলগুলো বুঝতে তুমি অনেকটা দেরি করে ফেলেছো। দেসুকো আর কখনো ফিরে আসবে না। আমি শুধু চেয়েছি তুমি তোমার ভুলগুলো বোঝো। এই অনুশোচনা নিয়ে তুমি সারাটা জীবন বেঁচে থাকবে, এটাই তোমার শাস্তি। এটা বলে সেখান থেকে চলে আসে। প্রয়োজন তার ভুলগুলো মনে করে কান্না করছিল। কিছুক্ষণ পর দেসুকের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে পুলিশ নিয়ে যায়। সকলের শাস্তি হয়। দেসুকের বাবা তার ছবির সামনে দাঁড়িয়ে কান্না করছিল। ধীরে ধীরে স্টুডেন্টরাও তাদের স্বাভাবিক জীবনে ফিরছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই 2 বছর আগে যেই টিচারটা মারা গিয়েছিল সে এডুকেশন মিনিস্টারের একমাত্র মেয়ে ছিল। সে মেয়ের মতন অন্য কাউকে হারাতে চায় না, তাই এই ভিডিওটা তৈরি করেছে। সে চায় এই ভিডিওর মাধ্যমে সে যেন স্টুডেন্ট আর টিচারদেরকে সঠিক ন্যায় বিচার দিতে পারে। ওয়াজিন বলে, আমি আমার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করব। আর এখানেই এপিসোড 1 শেষ হয়।